আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য অ্যাকাউন্টিং এর লাস্ট সাজেশন ক্লাস। যেহেতু সামনে তোমাদের পরীক্ষার হয়তো আর 1 থেকে 2 বা 3 দিন, এখন আমি আরো আগে ভিডিও করতেছি। তো মোটামুটি তোমাদেরকে অ্যাকাউন্টিং এ এই 10টা টপিক অবশ্যই পড়তে হবে। ফার্স্ট যে টপিকটা হিসাব সমীকরণ। ফার্স্ট যে টপিকটা কি হিসাব সমীকরণ। এইখান থেকে 8 নাম্বার, মিনিমাম 8 নাম্বার তোমরা কমন পাই যাবা হিসাব সমীকরণ থেকে। ফার্স্টে কি হিসাব সমীকরণ থেকে তোমরা 8 নাম্বারের প্রশ্ন কি পাবা, কমন পাবা। অবজেক্টিভেও 2-3 নাম্বার চলে আসে। মিনিমাম 10 নাম্বার তোমরা কোথা থেকে কমন পেয়ে যাবা, হিসাব সমীকরণ থেকে। আর আরেকটা কথা বলি, হিসাব সমীকরণ হচ্ছে তোমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছো বা পড়বা সামনে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এসএসসি তে, এইচএসসি তে, অনার্সে পর্যন্ত এখান থেকে কি আসে, কোশ্চেন আসে। হিসাব সমীকরণ কি, আমাকে প্রমাণ করতে বলবে a ইকুয়াল l প্লাস o প্রমাণ করো, অথবা বলবে যে হিসাব সমীকরণটি দেখাও বা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এটাই হচ্ছে আমাদের কি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের ছকটা তোমরা একবারে মুখস্থ করে ফেলবা। হিসাব সমীকরণের ছকটা আঁকলেও পরীক্ষায় নাম্বার দিতে পারে এসএসসি তে, বোর্ড পরীক্ষায়। ওকে, সমীকরণ পদ্ধতিতে কারণ ও ব্যাখ্যা। যে কোনো একটা লেনদেন এই 3টে উপাদানকে কি করে পরিবর্তন করে। তো এই যে পরিবর্তনটাই কারণ এবং ব্যাখ্যার মাধ্যমে তোমাকে কি করতে হবে, দেখাইতে হবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে জাবেদা করতে হবে, এরকম একটা ছক করতে হবে। এখানে জাবেদাটা লিখতে হবে বিবরণে, এখানে লিখতে হবে কারণ, এখানে লিখতে হবে ব্যাখ্যা। অথবা অনেকে কারণ আর ব্যাখ্যা এক ঘরেই লেখে, এর কোনো সমস্যা না, তোমরা এভাবে করলেই হবে। ওকে, এরপর আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা, চালান, ক্যাশ মেমো, ভাউচার, ডেবিট নোট। খুবই গুরুত্বপূর্ণ, চালান, ক্যাশ মেমো, ভাউচার, ডেবিট নোট। এখান থেকেও মিনিমাম 10 নম্বরের কোশ্চেন তুমি কমন পাই যাবা। এই 4টা জিনিস, চালান, ক্যাশ মেমো, ভাউচার, ডেবিট নোট। এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আমি কি করব, সেপারেটলি ভিডিও করব। যদিও এখন সময় খুবই কম, তোমরা বই থেকে দেখে নিবা। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের টপিক, ঠিক আছে। এই তিনোটা টপিকই হচ্ছে কোন অধ্যায়ের, এই তিনোটা টপিকই হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের, দ্বিতীয় অধ্যায়ের টপিক। ওকে, ফার্স্ট অফ অল চালান আর ক্যাশ মেমো। ফার্স্ট অফ অল কি চালান এবং ক্যাশ মেমো। চালান আর ক্যাশ মেমো দুইটাই প্রায় সেম। এদের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। এই দুইটা ডিফারেন্স পারলেই তুমি এই দুইটা খুব সহজে করতে পারবা। ডিফারেন্সগুলো কি কি? ফার্স্ট ডিফারেন্স, চালান তৈরি করা হয় ধারে মাল ক্রয় বিক্রয়ের সময়, এবং ক্যাশ মেমো তৈরি করা হয় নগদে মাল বিক্রয়ের সময়। চালান হচ্ছে ধারে মাল বিক্রয়ের সময়, আর ক্যাশ মেমো হচ্ছে নগদে মাল বিক্রয়ের সময়। ফার্স্ট ডিফারেন্স গেল। সেকেন্ড ডিফারেন্সে আসি। সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে, চালানে সিগনেচার থাকে 2 জনের, স্বাক্ষর থাকে কয়জনের, স্বাক্ষর থাকে 2 জনের। আর ক্যাশ মেমোতে চালানে স্বাক্ষর থাকে 1 জনের, এবং ক্যাশ মেমোতে স্বাক্ষর থাকে কয়জনের, 2 জনের, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের। এবার বিদ্রোহ, চালানে বিদ্রোহতে লেখা থাকে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। যেহেতু এটা ধারে, এর জন্য লেখা থাকে ভুল ত্রুটি কি যোগ্য, সংশোধন যোগ্য। আর ক্যাশ মেমোতে বিদ্রোহতে লেখা থাকে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, গুডস ওয়ান্ট বি সোল্ড ক্যান নট বি রিটার্ন। ওকে, এই দুইটা। আরেকটা জিনিস, চালানে থাকে চালান নং, চালানে থাকে কি চালান নং, এবং ক্যাশ মেমোতে থাকে ভাউচার নং, ক্যাশ মেমোতে কি থাকে ভাউচার নং। এই যে বেসিক কিছু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স এই দুটার ভিতরে নাই। আরেকটা জিনিস, ক্যাশ মেমো থেকে এই এমসিকিউটা খুব বেশি আসে, ক্যাশ মেমোর কয়টা কপি তৈরি করা হয়। তোমরা অনেকে বলো যে ক্যাশ মেমোর 2টা কপি তৈরি করা হয়, আসলে ক্যাশ মেমোর কপি তৈরি করা হয় 3টি। ক্যাশ মেমোর কপি কয়টি তৈরি করা হয়, 3টি। বড় প্রতিষ্ঠানগুলো অবশ্যই 3টা ক্যাশ মেমোর কপি তৈরি করে, কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলো আমরা দেখি মাঝে মধ্যে আমাদের আশেপাশে, এরা মাত্র 2টা কপি তৈরি করে। ঠিক আছে, একটা হচ্ছে নিজের কাছে রাখে, আরেকটা হচ্ছে ক্রেতাকে দিয়ে দেয়। আবার এই কোশ্চেনটাও মাঝে মধ্যে আসে, ক্রেতাকে কোন কপিটা দেওয়া হয়। ক্রেতাকে অরিজিনাল কপিটা দেওয়া হয়, ক্যাশ মেমোর কোন কপিটা দেওয়া হয়, আসল কপিটা ক্রেতাকে দিয়ে দেওয়া হয়। ওকে, ভাউচার থেকে কোশ্চেন আসে, ভাউচার কয় প্রকার, 2 প্রকার। ভাউচার কয় প্রকার, ভাউচার 2 প্রকার। একটা হচ্ছে ডেবিট ভাউচার, আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার।
ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার কখন তৈরি করা হয়? ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার তৈরি করা হয় সাধারণত আয় বা ব্যয়ের জন্য, আয় বা ব্যয়ের জন্য। ডেবিট ভাউচার তৈরি করা হয় ব্যয়ের জন্য। কিসের জন্য? ব্যয় অথবা ক্রয় করলেও কি হয়? ব্যয় হয়। তখন কি তৈরি করা হয়? ডেবিট ভাউচার তৈরি করা হয়। আর ক্রেডিট ভাউচার তৈরি করা হয় আয়ের জন্য। কিসের জন্য? আয়ের জন্য বা বিক্রয় এর জন্য। এটা বইয়ে বিস্তারিত লেখা আছে, অবশ্যই তোমরা এই টপিকটা বই থেকে পড়বা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, 3 নাম্বার টপিকটা। ওকে, এখান থেকে একটা কোশ্চেন কমন আসে, যেটা হচ্ছে তোমার ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারে কয়জনের সিগনেচার থাকে? মনে রাখবে এটা, ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারে 4 জনের সিগনেচার থাকে। কয়জনের? 4 জনের সিগনেচার থাকে। ওকে, এরপর হচ্ছে নোট। নোটও একই রকম ভাউচারের মতো 2 প্রকার। একটা হচ্ছে ডেবিট নোট, একটা হচ্ছে ডেবিট নোট, আর একটা হচ্ছে ক্রেডিট নোট। একটা হচ্ছে ডেবিট নোট, একটা হচ্ছে কি ক্রেডিট নোট। ডেবিট নোট এবং ক্রেডিট নোট তৈরি করা হয় ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের জন্য। কিসের জন্য? ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের জন্য। ডেবিট নোট তৈরি করা হয় বিক্রয় ফেরতের জন্য। কিসের জন্য? বিক্রয় ফেরতের জন্য। এবং ক্রেডিট নোট তৈরি করা হয় ক্রয় ফেরতের জন্য। ক্রয় ফেরতের জন্য। ডেবিট নোট বিক্রয় ফেরতের জন্য এবং ক্রেডিট নোট ক্রয় ফেরতের জন্য আমরা কি করি? প্রস্তুত করি। নোট খুবই কম আসে, কিন্তু চালান, ক্যাশ মেমো, ভাউচার থেকে কোশ্চেন খুবই বেশি পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এরপর আমরা পরের ধাপে চলে যাই। ওকে, দুতরফা দাখিলা পদ্ধতি, চ্যাপ্টার 3। এটা হচ্ছে কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 3। এটা হচ্ছে কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 3। এই দুইটা হচ্ছে চ্যাপ্টার 2, এই দুইটা হচ্ছে চ্যাপ্টার, এই 3টা টপিক হচ্ছে চ্যাপ্টার 2 থেকে আসে, এবং এই টপিকটা আসে চ্যাপ্টার 3 থেকে। খুবই সহজ 3টা সূত্র পারলে আমরা এই অধ্যায়টা পারবো। ফার্স্ট, কয়টা সূত্র এখানে? 3টা সূত্র। এই চ্যাপ্টার 3-এ কয়টা সূত্র? 3টে সূত্র মাত্র। এই 3টে সূত্র মানলে আমরা এই অঙ্কটা খুবই ভালোভাবে পারবো। ফার্স্ট সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধনের সূত্র। কি সূত্র? প্রারম্ভিক মূলধনের সূত্র। প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। সেকেন্ড সূত্র হচ্ছে সমাপনী মূলধনের জন্য। কিসের জন্য? সমাপনী মূলধনের জন্য। সমাপনী মূলধনের সূত্র কি? সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। থার্ড সূত্রটা হচ্ছে কিসের জন্য? লাভ অথবা ক্ষতির জন্য। কিসের জন্য? লাভ অথবা ক্ষতির জন্য। লাভ বা ক্ষতির সূত্র কি? প্রথম হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। খুবই সহজে তোমরা এটা মনে রাখবা। আমি মনে রাখি এইভাবে, সাউ প্রাও। তুমি মনে রাখবা সাউ মাইনাস প্রা ও। এইভাবে খুবই সহজে মনে রাখবা। সমাপনী মূলধন আর উত্তোলন যোগ করে যেটা আসবে, এটা থেকে কি বাদ যাবে? প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন যোগ করে যেটা আসবে ওটা বাদ যাবে। এই 3টা থেকে, এই 3টা সহজ সূত্র থেকে অবশ্যই একটা অঙ্ক বইয়ে বলতেছি পরীক্ষায় আসে। বইয়ের এই যে চ্যাপ্টার 3 বইয়ের 2 নাম্বার অঙ্কটা, চ্যাপ্টার 3 বইয়ের কয় নাম্বার অঙ্কটা? 2 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণও সেম একটা অঙ্ক দেয়া আছে, এটা তোমরা করে ফেলবা। ওকে, এরপর আসি আমরা চ্যাপ্টার 4, 5 নাম্বারে লিখছি। এটা পুরাই কত? চ্যাপ্টার 4। এটা পুরাই কত? চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর অঙ্কগুলো তোমরা অনেকেই পারো। চ্যাপ্টার 4 থেকে প্রচুর কোশ্চেন আসে। বিভিন্ন অঙ্কের ক নাম্বারে কোশ্চেনগুলো চ্যাপ্টার 4 থেকে আসে। চ্যাপ্টার 4-এ কি? লেনদেন। চ্যাপ্টার 4-এ কি? লেনদেন। এই অঙ্কে লেনদেনকে কাকে? লেনদেনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই অঙ্কে লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুনাফা জাতীয়, আর একটা হচ্ছে মূলধন জাতীয়। আরেকটা হচ্ছে কি জাতীয়? মূলধন জাতীয়। ঠিক আছে, একটা হচ্ছে মুনাফা জাতীয়, একটা হচ্ছে মূলধন জাতীয়। আবার মুনাফা জাতীয়কে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। একই রকম মূলধন জাতীয়কে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মূলধন জাতীয় আয়, আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সো আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মূলধন জাতীয় আয় ব্যয় কিভাবে চিনবো? খুবই সহজ।
মুনাফা জাতীয় আয় ব্যয় চিনার কয়টা ওয়ে আছে? তিনটা। এবং মূলধন জাতীয় আয় ব্যয় চিনার ওয়েও আছে কয়টা? তিনটা। মুনাফা জাতীয় আয় ব্যয়ের চেনার ওয়ে হচ্ছে এটার টাকার পরিমাণ কম থাকবে, টাকার পরিমাণ কি কম থাকবে, টাকার পরিমাণ কম, এবং মূলধনে টাকার পরিমাণ বেশি। এটা হবে অনিয়মিত, সরি এটা হবে মুনাফাটা হবে নিয়মিত, এবং মূলধনটা হবে অনিয়মিত। এটা সবসময় সংগঠিত হবে না, সবসময় সংগঠিত হবে না। এটার মেয়াদ সময়কাল কম, এর সময়কাল স্থায়িত্ব সময়কাল কম, আর এটা সময়কাল বেশি। তো এইভাবে আমরা খুব সহজে মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মূলধন জাতীয় আয় ব্যয় নির্ণয় করতে পারবো। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আসে, এটা হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক নাম্বার 2, অনুশীলনের অঙ্ক নাম্বার 2। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা থেকে, এই অঙ্কটার মতোই একটা অঙ্ক চলে আসবে ইনশাল্লাহ। ওকে, এখানে আরেকটা জিনিস হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় কোনগুলা? যেগুলো একবার করলে 4, 5, 10, 20 বছর পর্যন্ত আমি এটা থেকে কি পাবো? ফল পাবো। যেমন নতুন পণ্যের গবেষণা ব্যয়। কিসের? নতুন পণ্যের গবেষণা ব্যয়। সেকেন্ড হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয়। থার্ড হচ্ছে বিলম্বিত খরচাবলী। তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে বিলম্বিত বিজ্ঞাপন। ফোর্থ হচ্ছে প্রাথমিক খরচাবলী। মাত্র 4টা জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, এখানে শেষ। আমাদের এগুলো হচ্ছে খুবই ছোট ছোট কিছু টপিক। আমাদের সবচেয়ে বড় টপিক হচ্ছে নিচেরগুলো। কোনগুলো? নিচেরগুলো: জাবেদা, খতিয়ান, নগদান বই, রেওয়ামিল, আর্থিক বিবরণী। আচ্ছা, আমাদের কোশ্চেন প্যাটার্নটা, মানদণ্ডটা সবার কি মনে আছে? আমাদের অঙ্ক আসবে কয়টা? 11টা। অঙ্ক আসবে কয়টা? 11টা। শুধু এই যে চ্যাপ্টার 10 আর্থিক বিবরণী থেকে অঙ্ক আসবে কয়টা? শুধু চ্যাপ্টার 10 থেকে অঙ্ক আসবে 2টা, এবং এদের থেকে অঙ্ক আসবে কয়টা? 9টা। এবং এই দুইটা অবশ্যই দিতে হবে, এবং এই 9টা থেকে কয়টা দিতে হবে? 5টা দিতে হবে। টোটাল দিতে হবে আমাদের কয়টা? 7টা। সো তোমাদের জন্য আর্থিক বিবরণী খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তোমরা এখনো আর্থিক বিবরণী না পারো বা আর্থিক বিবরণীতে সমস্যা হয়, আমি বলবো যে আর্থিক বিবরণী ছাড়াও তোমরা কি করতে পারবা? একটা ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে তোমরা আর্থিক বিবরণীটা কি করতে দিবা? বাদ করে দিবা। আচ্ছা, আমি এটা নিয়ে তাও কথা বলবো লাস্টে। যারা করবা না তারা ওই জায়গাটা স্কিপ করতে পারো। সিক্সথে আসি আমরা জাবেদার প্রকারভেদ অবশ্যই তোমরা মাথায় রাখবা। জাবেদার প্রকারভেদ থেকে কোশ্চেন আসবে। জাবেদার প্রকারভেদ থেকে মিনিমাম 2টা এমসিকিউ আসবে। জাবেদার প্রকারভেদ, জাবেদা কয় প্রকার? 2 প্রকার। বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। প্রকৃত জাবেদা হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। প্রকৃত জাবেদা তোমাদের খুব কম আসে, এর জন্য আমি প্রকৃত জাবেদা নিয়ে আলোচনা করব না। তোমাদের অবশ্যই বিশেষ জাবেদা পাঠতে হবে। বিশেষ জাবেদা কোনগুলা? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। খুবই গুরুত্বপূর্ণ ভাই, এই 6টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষা অবশ্যই কোশ্চেন আসবে। তো ফার্স্ট অফ অল ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা ছকগুলো মনে রাখবা। নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা ছকগুলো মনে রাখবা। এখান থেকে কোশ্চেন আসে। ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা খুবই কম আসে, তাও আসতে পারে। ছকগুলো কি রাখবা? মাথায় রাখবা। ওকে, জাবেদা থেকে এখানে। আর জাবেদা আরেকটা জিনিস হচ্ছে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা অবশ্যই পারতে হবে। সাধারণ জাবেদা থেকে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাট্টার যে সংক্রান্ত, বাট্টা সংক্রান্ত যে ব্যাপারটা খুবই ক্লিয়ারলি তোমরা ক্লিয়ার হবা। বাট্টা সংক্রান্ত ব্যাপারটা অবশ্যই তোমাকে জানতে হবে। খতিয়ান নিয়ে আর কি বলবো? জাবেদার পরের ধাপই কি? খতিয়ান কয় প্রকার?
খতিয়ান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সহকারী খতিয়ান, একটা হচ্ছে সাধারণ খতিয়ান। সহকারী খতিয়ানটা পরীক্ষা খুব কম আসে, তোমরা সাধারণ খতিয়ানটা পড়বা। সাধারণ খতিয়ান দুই ধরনের ছকে নির্ণয় করা যায়, একটা হচ্ছে টি ছক, একটা হচ্ছে চলমান জেড ছক, টি ফরম্যাট এন্ড মুভিং ব্যালেন্স ফরম্যাট। তো তোমরা টি ফরম্যাটটা না পারলেও হবে, কারণ টি ফরম্যাটটা পরীক্ষায় খুবই কম আসে, কিন্তু চলমান জেড ছকটা অবশ্যই তোমাদেরকে পারতে হবে, যেটা আধুনিক পদ্ধতি আমরা বলি। ওকে, খতিয়ানটা পারবা, খতিয়ান তোমরা পারো আশা করি, জানি খুব জাবেদা পারলে খতিয়ান খুবই সহজ। নগদান বই, তোমরা যদি এই 60টা টপিক জানতে পারো, 60টা টপিক আয়ত্ত করতে পারো, নগদান বই লাগতেছেই না। কারণ আমাকে আনসার করতে হবে 9টার ভিতরে কয়টা, 5টা, এখান থেকে মিনিমাম 60টা কোশ্চেন তোমরা পাই যাবে। তাহলে নগদান বই না ধরলেও চলবে, কিন্তু যারা নগদান বই ভালো পারো তারা অবশ্যই নগদান বই হাতে রাখবে, কারণ নগদান বই অঙ্ক খুব দ্রুত করা যায়। ওকে, নগদান বই থেকে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই অবশ্যই আসে। 3 ঘোড়া নগদান বইটা বেশি প্র্যাকটিস করবা, 3 ঘোড়া 2 ঘোড়া বেশি আসে। ওকে, রেয়ামিলে তোমরা সবাই রেয়ামিল পারো, কিন্তু তারপরও কিছু কিছু এন্ট্রিতে তোমরা আটকে যাও। এটা আসলে কি বলবো, প্র্যাকটিসের অভাব বলবো নাকি পারো না এটা বলবো, বুঝতেছি না। রেয়ামিলে কোন কোন দফাগুলো আসে না, দুইটা জিনিস অবশ্যই মনে রাখবা। যে সকল দফাগুলো আসে না, যে সকল দফাগুলো কি হবে না, আসবে না, এই দফাগুলো ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। বুঝাবুঝি পরে ইনশাল্লাহ, আগে এসএসসি পাস করো, এরপরে বুঝাবুঝি হবে। যে সকল দফা আসবে না এগুলো অবশ্যই ডিরেক্ট মুখস্থ করবা। সেকেন্ড অফ অল, আমরা সবাই জানি সম্পদ অ্যান্ড ব্যয়, কস্ট কি হয়, ডেবিট হয়, এবং আয় দায় মূলধন কি হয়, ক্রেডিট হয়। কিন্তু এভাবে করলে তো তুমি রেয়ামিল পারবা না, ঠিক আছে? তুমি ক্রেডিট দফা, কিছু স্পেশাল ক্রেডিট দফা আছে যেগুলা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, তাহলে তুমি খুব সহজে রেয়ামিলটা মিলাতে পারবা। আর যদি না মিলে তাহলে আমরা কি করব, অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিব। কিন্তু বেশিরভাগ পরীক্ষায় রেয়ামিল মিলে যায়। কিছু কিছু বোর্ডে একটু ঝামেলা হয়, যেমন চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড একটু ঝামেলা করে, ওইখানে রেয়ামিল গুলো মিলে না। ওকে, গেল রেয়ামিল নিয়ে ভালো করে পড়বা, যারা পারো তারা আরো বেশি করে প্র্যাকটিস করবা। আর্থিক বিবরণী খুবই সহজ, ঠিক আছে? আর যারা পারো না তাদের কথা আর কি বলবো। আর্থিক বিবরণীতে জাস্ট কয়টা জিনিস শিখবা। ফার্স্ট অফ অল, বিক্রিত পণ্যের ব্যয়, এটা কত বেশি আসে। সেকেন্ড অফ অল, মোট মুনাফা। থার্ড অফ অল, পরিচালন ব্যয়। ফোর্থ, নিট মুনাফা। ফিফথ, সম্পদ সমূহ। সিক্সথ, দায় সমূহ। সেভেন্থ, মালিকানা সত্ত্ব বিবরণী। এই সূত্রগুলো মুখস্থ করলে আমাদের আর্থিক বিবরণী হয়ে যাবে। আশা করি এই সাজেশন অনুযায়ী পড়লে তোমাদের পড়াশোনা গোছানো বলো, পড়াশোনা আগানো বলো, এভাবে করলেই তোমাদের পড়াশোনা কি হয়ে যাবে, আগায় যাবে। তোমরা এভাবে করে পড়ো, বেশি পড়তে হবে না। এই 60টা টপিক, যারা দুর্বল স্টুডেন্ট আছো 60টা টপিকও পড়তে হবে না। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, 6 পর্যন্ত পড়লেও তোমরা কি করতে পারবা, পাস বলো বা ভালো রেজাল্ট বলো তোমরা করতে পারো।